আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওটি হতে যাচ্ছে একটু ইন্টারেস্টিং। তো আজকে চলে আসছি আমি প্রাণী সম্পদ অফিসে আমাদের উপজেলা লাইভস্টক কর্মকর্তার সাথে। তো আজকে আমাদের ভিডিওটা পুরো একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি যে স্যারের মাধ্যমে আমি পেতে যাচ্ছি আমার স্বপ্নের খামার, সেটা নিয়ে আজকে একটু থাকবে। কবে নাগাদ উদ্বোধন কাজ চলবে, সবাই অধীর আগ্রহে চেয়ে আছেন যে ইতি আপু খামারটি কবে উদ্বোধন করা হবে। তো আজকে স্যার অনেক ব্যস্ততার মাঝে চলে আসছি, স্যারের কাছ থেকে একটু সময় নিব। তো আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তো স্যার, আমি আমার স্বপ্নের খামার পেতে যাচ্ছি, এই প্রথম সরকারি কোনো সুবিধা নিব, সেটা হচ্ছে আপনার মাধ্যমে। তো এই অনুভূতি তো স্যার আসলে বলার মতো না বা বলে বোঝানোর মতো না একটা খামারির কাছে। তো স্যার, সারা বাংলাদেশে কতগুলা খামারি পাইছে এবং আমাদের এখানে কতগুলা খামারি পাইছে, যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। আসলে এটি হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্ট একটি শেড। এটি লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এই খামারটি দেয়া হচ্ছে। এর মধ্যে আমাদের সাতটি উপজেলায় আপনার রাজাবাবুর যে স্বত্বাধিকারী অর্থাৎ ইতি আক্তার আপনি এই খামারটি পেয়েছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই খামারের নির্মাণ কাজ শুরু হবে এবং অনেক জায়গায় কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং অনেক জায়গায় অলরেডি কাজ শেষ হয়ে গেছে। তো পর্যায়ক্রমে চলছে টেন্ডার, মানে যে প্রসেসগুলো রয়েছে এর ম্যাক্সিমামগুলো হয়তো কমপ্লিট হয়ে গেছে। আপনারা খুব শীঘ্রই ইনশাল্লাহ পাবেন এবং এটার জন্য আমাদের উপরে যে সিনিয়র স্যার রয়েছেন, আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যার অবগত আছেন। স্যারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এই খামারটি আপনার ইতি তুলে দিতে পারবো। আচ্ছা, সারা বাংলাদেশে স্যার কতগুলা খামারি পাইছে এবং আমাদের উপজেলা কয়টা খামার আসছিল? না, এটা সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় একটা করে এবং আমাদের ৭০ উপজেলায় শুধুমাত্র একটি, যেটি আপনি পেয়েছেন। আর আমরা চেষ্টা করি যে এই প্রজেক্টের মাধ্যমে আমাদের আসলে একটা কমিটি আছে। সেই কমিটির মাধ্যমে যাচাই বাছাই করি যারা যোগ্য এবং যারা ভালো খামারি এবং যারা আসলে এই মানে এই সেক্টরের মাধ্যমে নিজেকে ডেভেলপ করতে চায়, আমি সেরকম খামারকে আমরা মানে খামারিকে আমরা বাছাই করার চেষ্টা করি এবং আমাদের কমিটির মাধ্যমে আমরা আপনাকে সিলেক্ট করেছি। আচ্ছা স্যার, এটা কি খামারের কোনো নিয়ম আছে যে গরু না থাকলেও কি এমন খামার সে পাবে? এটার না, মধ্যে এটা কি তো কোনো আসলে আছে? সুযোগ নেই। কারণ এটা অলরেডি, কারণ এই খামারটি আমি যেটি সার্টিফিকেট দিচ্ছি সেটি হচ্ছে ১০ টি গরু রাখার জন্য যে খামার সেটা। তো এখানে আপনার অলরেডি গরু না থাকলে তো আপনাকে দেয়া যাবে না। অবশ্যই একজন ভালো খামারি হতে হবে। কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন লিডিং খামারি হতে হবে। যার নেতৃত্ব গুণাবলী আছে সেরকম খামার হতে হবে। তার নিজস্ব জমি থাকতে হবে এবং সে মানে তার খামারটি আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের রেজিস্ট্রেশন থাকতে হবে। এই ক্রাইটেরিয়া গুলো আসলে থাকতে হবে। আর গরু না থাকলে পাবে এটার আসলে কোনো সুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। তো স্যার, আপনি আপনার মানে চাকরির জীবন স্যার কত বছর? আমার চাকরি জীবন ৯ বছর রানিং। আমি ৩৪তম বিসিএস এর মাধ্যমে যোগদান করেছি। আর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে এখানেই ১ম পোস্টিং। ১ বছর ৪ মাস হলো এখানে কাজ করছি। জি স্যার, আপনার অনেক শুভাকাঙ্ক্ষী স্যার আমার ইউটিউবে কমেন্ট করেন। আপনি স্যার ইয়াতে ছিলেন স্যার, এর আগে বাগেরহাট। বাগেরহাট ছিলাম, নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ছিলাম। জি স্যার, আপনার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করেন যে এই আমাদের ডক্টর ইমরান হোসেন স্যার, যার নেতৃত্বে নাকি ওইখানে অনেক ভালো ছিল। এবং আমি আমার উপজেলায় যেটি পাচ্ছি সেটি হচ্ছে সাধারণ মানুষ পরামর্শ পাচ্ছেন সঠিক সময়ে। হয়তোবা দেখা যায় একটা উপজেলায় তার গরু অল্প কিছু না, অনেকগুলা খামার আছে বা প্রান্তিক খামারে শত শত ছোট ছোট একটা দুইটা, মানে এমন কোনো বাড়িঘর নাই যেখানে একটা দুইটা গরু লালন পালন না করা হয়। আসলে দেখা যায় যে সময় সুযোগে স্যার আপনি আমাদের এদিকে কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। আসলে সাটুরিকে আমি সবসময় বলি যে এটা আসলে একটি এগ্রিকালচারাল ল্যান্ড। এখানে প্রচুর সুন্দর এগ্রিকালচার হচ্ছে। সেই সাথে এখানে প্রায় প্রতি বাড়িতেই পিজিয়ান এবং আমাদের ক্রস গরু রয়েছে। প্রায় প্রতি বাড়িতেই আমি বলবো যে একটি বাড়ি একটি খামারের মতো একদম বলা যায়। তো এখানে আমি চেষ্টা করি সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য। এইজন্য আমি আসলে স্টেশনেই থাকি সর্বদা। এবং প্রায় বলা যায় প্রতিদিন ৬টা থেকে খামারির ফোনেই ফোন আমার ঘুম ভাঙে। এবং রাত ১০টা পর্যন্ত আমি সার্বক্ষণিক মানে ফিল্ডে থাকার চেষ্টা করি। অফিস বাইরে সবকিছু সামলিয়ে চেষ্টা করি এবং আপনি জানেন আমাকে, আমি যদি স্টেশনে থাকি কোনো খামারি আমাকে ফোন দিলে তার সেবা পাইনি, এরকম কখনো কোনো ঘটনা হয়তো হয়নি। যেহেতু আপনি একজন বড় খামারি, আপনার কাছে অনেক নিউজ থাকে বা নিউজ আসে। আমার মনে হয় যে আ কোনো ধরনের নেগেটিভ কিছু হয়েছে কিনা আমার জানার মধ্যে নেই। আপনারা হয়তোবা আরো ভালো বলতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি প্রাণী সম্পদের উন্নয়নে কাজ করার জন্য। আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারের নেতৃত্বে এবং আমাদের সম্মানিত মহাপরিচালক স্যারের নেতৃত্বে আমরা প্রাণী সম্পদকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমার আসলে ধ্যান জ্ঞানই হচ্ছে প্রাণী সম্পদ। কারণ প্রাণী সম্পদ সেক্টরকে আমি যত ডেভেলপ করতে পারবো ততটাই আমি আমার মানে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেশের অর্থনৈতিক অবস্থা এগিয়ে নিয়ে যেতে পারবো, খামারিদের পাশে থাকতে পারবো। এই প্রত্যাশা আমি সবসময় মানে করছি আরকি।
জি, তো স্যার সর্বোপরি যেটা আরেকটু প্রশ্ন থাকবে সেটি হচ্ছে প্রাণীর প্রতি ভালোবাসা না থাকলে অবশ্যই এই সেক্টর আপনি বেছে নিতেন না। যদিও আপনি একজন বিসিএস ক্যাডার, আপনি আমাদের গুরুজন এবং আপনি হচ্ছেন আমাদের উপজেলার একটা গাছের মতো, যে গাছের ছায়ার নিচে হচ্ছে আমরা সব খামারিরা থাকবো আর কি। তো আমরা যেন যারা ছোট যারা বড় এই প্রাণী সম্পদ থেকে কি যারা একদম মধ্যবিত্ত যারা স্বপ্ন দেখতেছে কিন্তু স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য কোনো সম্ভাবনা পাচ্ছে না, এবং এই প্রাণী সম্পদ থেকে কি এমন কোনো ফ্যাসিলিটি তাদের জন্য আছে কিনা, নতুন যারা তরুণ। ধন্যবাদ। আসলে আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করি। সেখানে তারা নতুন করে নতুন উদ্যমে কিছু বিষয় শিখে তারপর হয়তো খামার করতে পারে, এবং যারা অলরেডি খামারি তারাও যাতে খামারটা আরো কিভাবে ভালো করতে পারে, কিভাবে কীটনাশক খাওয়াবে, কিভাবে রোগমুক্ত থাকবে, কিভাবে ভ্যাকসিনেশন করবে। আমার যে ফিল্ডের সেট আপ আছে তারা সার্বক্ষণিক তারা কাজ করে যাচ্ছে আমার নেতৃত্বে। এবং আমরা সবসময় চেষ্টা করি যে কোনো খামারি যে কোনো ধরনের পরামর্শ আমরা মানে যে কোনো খামারকে যে কোনো ধরনের পরামর্শ দেওয়া যাবে। সেই সাথে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। যেমন এলএলবি প্রকল্পের মাধ্যমে আমরা প্রায় প্রতি উপজেলায় প্রতি ইউনিয়নে একটি করে গ্রুপ আছে, সেখানে তাদের প্রচুর ট্রেনিং করিয়েছি, বিভিন্ন উপকরণ দেওয়া হচ্ছে। এখন বর্তমানে চরাঞ্চলে ৭টি জেলায় চরাঞ্চলে একটা প্রজেক্ট চলছে। সেখানে আমরা এই ৭০ উপজেলায় ৩,৯০৩ জন খামারিকে বকনা, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, পাঠা, সাইলেজ এগুলো একদম সম্পূর্ণ বিনামূল্যে আমরা বিতরণ করছি, এবং তাদের লিস্ট অলরেডি করা হয়েছে, ফাইনাল লিস্ট। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সহ আমরা আমাদের একটা কমিটি আছে, তার মধ্যে বাছাই করেছি, এবং সম্পূর্ণরূপে যারা খামারি কোনো ধরনের মানে ইয়ে না করি আমরা বাছাই করেছি, এবং তাদের অলরেডি ট্রেনিং শুরু হয়ে যাবে, এবং তাদের ট্রেন আপ করার পরে হয়তো বা তাদেরকে এই উপকরণ মানে দেওয়া হবে। আমাদের প্রকল্প পরিচালক স্যার সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে এই প্রকল্পটা খুব সুন্দরভাবে রান করে, এবং এটা রান করলে আশা করি সার্টিফিকেট চরাঞ্চলে যেসব মানুষ রয়েছে সেই মানুষগুলো তার জীবন মান অনেকটাই ডেভেলপ হবে। এবং এর পাশাপাশি আমরা অন্যান্য প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেন আপ করি, তাদেরকে ঘাস দিই, তাদেরকে আমরা সাইলেজ দিচ্ছি। আবার প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ধরনের মেডিসিন আসলে সেগুলো আমরা খাবারকে দিচ্ছি। উঠান বৈঠক থেকে শুরু করে সকল কাজের মাধ্যমে আমরা তাদেরকে মানে তাদের সচেতনতা বাড়াচ্ছি। এই তো। আচ্ছা, তো এখান থেকে একটা প্রশ্ন আবার উঠে চলে আসছে যে সাইলেজ বা ঘাস, স্যার ঘাস আমাদের মধ্যবিত্ত যারা খামারি আছে যারা হচ্ছে বলে যে ঘাস ছাড়াই আমরা গরু লালন পালন করতে পারবো কিনা, মানে অল্প করে আমাদের একটু বলে দেন যে ঘাস ছাড়া কি আসলে গরু লালন পালন করা যায় কিনা। আসলে গরু লালন পালন করা যাবে না সেটা না, বাট মানে প্রফিট হবে না তার। হ্যাঁ, সে আসলে যদি মনে করে যে আমি আমার সাথে আপেল খাওয়াবো, কমলা খাওয়াবো, সে খাওয়াতেই পারে। বাট আলটিমেটলি তার চিন্তা করতে আসলে আমরা যারা গরু পালে তাদের প্রান্তিক খামারি বেশিরভাগই, তাদের চিন্তা করবে তারা যে খরচটা করতেছে সেই অনুযায়ী তাদের মানে প্রফিট আসতেছে কিনা। ঘাস ছাড়া আসলে গরু পালা আমরা যেটা বলি এটা আসলে ফিজিবল না, অর্থাৎ এটা বাস্তবিক না। কারণ ঘাস, খড় এগুলো লাগবে। দানাদার খাদ্যের যে দাম, শুধু দানাদার খাদ্য দিয়ে আসলে গরু নির্ভর করাটা অসম্ভব। এবং ঘাসের যে পুষ্টি আসে, ঘাসটা হচ্ছে ন্যাচারাল খাবার, এবং গরু ঘাস খেলে দুধটাও বেশি দিবে, তার শারীরিকভাবে অনেক সমস্যা থেকে সমাধান মানে সমস্যার সমাধান হবে। এবং ঘাসে কিছু ন্যাচারাল ভিটামিন আছে যেগুলো আসলে মানে আমরা যে বাইরে থেকে দিই এটা সবসময় পাওয়া যাবে না। সো আমার মনে হয় ঘাস ছাড়া আসলে লালন পালনটা একদম বোকামির কথা, অবাস্তবিক। এটা হয়তো 2 দিন 4 দিন 5 দিন খাওয়া যাবে, বাট এটা আসলে সম্ভব না। যে আমিও তো অনেক সময় অনেক সমস্যা ফেস করি ঘাস না থাকলে, এর জন্য আসলে ঘাস ছাড়া গরু লালন পালন করা এটা হচ্ছে বোকামি। গরু কেনার আগে অবশ্যই ঘাসের জন্য ক্ষেত করতে হবে, এটাই। তো স্যার সর্বশেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে শীতের জন্য আমাদের খামারিদের জন্য আপনার কাছ থেকে আমরা কি মেসেজ পাবো, বা বর্তমান সময়ে আপনি কোন রোগ বালাইগুলো বেশি পাচ্ছেন ফিল্ডে। ধন্যবাদ। বর্তমান সময়ে আসলে যেটা হচ্ছে ঘাস না থাকার কারণে অনেকগুলো ক্যাকেকশি হয়ে যাচ্ছে, খুব শুকায় যাচ্ছে, গোটা পড়ে যাচ্ছে, গোটা উঠতেছে না। খাবার দাবার ঠিক খাচ্ছে বাট গোটা উঠতেছে না। অনেক সময় আমাদের কিছু পল্লী চিকিৎসক যে এগুলো ক্যালসিয়াম করতেছে, যেটা ভুল ট্রিটমেন্ট করতেছে, আলটিমেটলি খাবারের খরচও বাড়তেছে, গোটাও ভালো হচ্ছে না। এই জন্য আমি বলবো যে যাতে স্বাস্থ্যটা খারাপ না থাকে, পর্যাপ্ত পরিমাণে যদি খৈল খাওয়ানো হয় তাহলে স্বাস্থ্যটা ভালো থাকবে। এর পাশাপাশি মিল্ক ফিভার কিছু রোগ হচ্ছে, ঠান্ডা যেহেতু শীতকালে ঠান্ডা থাকবেই, আর এর পাশাপাশি ঘাস থেকে কিছু নাইট্রেট পয়জনিং হচ্ছে, এবং এতে অনেক গরু মারা যাচ্ছে। আমরা 10-15-20 মিনিটের মধ্যে যদি না যেতে পারি সেটা মারা যাচ্ছে। এখন আমি একটা কাজে ব্যস্ত বা একটা ট্রিটমেন্টে ব্যস্ত, তখন দেখা গেলো যে এই একটা মিটিং এ ব্যস্ত, তখন যখন এই কলটা আসে আমাকে দেখা গেলো 1.5-2 ঘন্টা, অনেক জায়গা আছে যেতেই আমার 40-45 মিনিট লেগে যায়, যে আমরা অনেক সময় পাচ্ছি না, গরুটা মারা যাচ্ছে। আমি বলবো গাছগুলো খাওয়ানোর আগে